বয়স 12 বছর। বই পড়ার বড্ড ঝোঁক। পড়াকা জায়গা বই তেমন মেলে না। আমাদের ক্লাসের একটা ছেলে, তার নাম ভূপেন্দ্রনাথ চক্রবর্তী। বাড়ি নদীর ওপারে শুকপুকুর খাট বাঁড়। একদিন বললে, আমার বাড়ি 2-3খানা বই আছে। নাম কি বইয়ের? ভেবে বললে, একখানার নাম রাজস্থান। মোটা বই না সরু? মোটা, খুব মোটা। আর যাবি কোথায়? রাজস্থান বইয়ের নাম আমার শোনা আছে। বই দিবি তো? হ্যাঁ দেব, যদি আমার বাড়ি যাস। কিন্তু তাহলে সেদিন বাড়ি ফিরবো কি করে? কেন, সেদিন আমাদের বাড়িতে থাকবে। এই শর্তে রাজি হয়ে বই আনতে যাচ্ছি ভূপেনের বাড়ি। নদীর ওপারে, আমাদের স্কুল থেকে 5 মাইল পথ। সময়টা বোধহয় পুজোর পরে হবে। দিন ছোট, নদী পার হতে না হতে বেলা গেল। সঙ্গে সঙ্গে নামলো বৃষ্টি। মেঘ অনেকক্ষণ থেকে জমেছিল আকাশে। দৌড়ে গিয়ে একটা আম গাছের তলায় দাঁড়ালাম। ছাতি আনিনি সঙ্গে। এটা তো বর্ষাকাল নয়। ওবেলা চমৎকার রোদ ছিল। সন্ধ্যার সময় বৃষ্টি নামার কোনো সম্ভাবনাই দেখা যায়নি। আমতলায় খানিকটা দাঁড়িয়ে বুঝলাম, আম গাছের শাখাপত্র বৃষ্টির জল থেকে বাঁচাতে পারবে না। বাড়ি ঘর কিছু আছে কিনা দেখবার আগ্রহে এদিক ওদিক চেয়ে দেখি, একটু দূরে আমবাগানের ফাঁকে একটা পুরনো কোঠা বাড়ি, যেন বৃষ্টির মধ্য দিয়ে আবছা মতো দেখা যাচ্ছে। এক দৌড় দিলাম বাড়িটা লক্ষ্য করে, এবং সর্বাঙ্গ ভিজে হুড়মুড় করে বারান্দার দৌড় ঠেলে বাড়ির মধ্যে ঢুকে পড়লাম। বাড়ি কাদের, কে আছে না আছে সেখানে, এদিকে আমার কোনো লক্ষ্যই নেই। আমাদের এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ঝড়ের রাতে। গল্পটি লেখকের কল্পনা প্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ভূপেনের চরিত্রে এবং লেখকের ছোটবেলার চরিত্রে মনিরুল, দেওয়ান, অন্যান্য চরিত্রে এবং গল্প পাঠে সৌভিক সাহা। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ঝড়ের রাতে। কে যেন একজন বারান্দার উকুন থেকে রুক্ষ স্বরে বলে উঠল, কে ওখানে? কে? চমকে চেয়ে দেখি একজন বুড়ো মানুষ মাতুরের উপর ঝুঁকে বসে কি একটা করছিল। একটুখানি মুখ তুলে আমার দিকে চেয়ে প্রশ্ন করছে। কে? অপ্রভৃত সুরে বললাম, আমি একজন স্কুলের ছেলে। আমি শুকপুকুর যাব। শুকপুকুর যাবে? তা এখানে কি? আগে বৃষ্টিটা এলো কি না, ওই আমতলায় দাঁড়িয়ে ভিজছিলাম। কোন আমতলায়? ওই যে ও রাস্তার ধারের। ভালো আম, বড্ড ভালো আম। ওর এই কথাটা যেন আমি ছেলে মানুষ হলেও কানে একটু অসংলগ্ন ঠেকল। তবু প্রবীণ ব্যক্তির কথার প্রতি শ্রদ্ধা সম্মান দেখানোর জন্য বললাম। বৃদ্ধ রাগত ভাবে বলে উঠলেন, ও কি? ও
ও মানে কি? ও আমি অবাক, চুপ করে রইলাম। অন্যায় কথা বলে ফেলেছি নাকি? ও বলাটা উচিত হয়নি আমার। তোমার নাম কি? হ্যাঁ, আগে দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এ দুলাল, আদরের দুলাল। কোন ক্লাসে পড়ো? 6 ক্লাসে। 6 ক্লাস? আগে হ্যাঁ, 6 ক্লাসে। কি আশ্চর্যের কাণ্ড! এই কথার পরে বৃদ্ধের রাগী মেজাজ হঠাৎ শান্ত হয়ে গেল। নয়তো আমি সত্যি ভাবছিলাম যে বৃষ্টিটা একটুখানি থামলেই এখান থেকে চলে যাব। যা থাকে কপালে, এমন রাগী লোকের ঘরে থাকবার কোনো দরকার নেই। বুড়ো শান্ত হয়ে বললেন, 6 ক্লাসে পড়ো? আচ্ছা, এসো বসো এখানে। 6 ক্লাসে পড়ার অধিকার গর্বে আমি গিয়ে মাদুরটার একপাশে বসলাম। নাম কি? আবার বিনীতভাবে নাম বলি। দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ সব চুপচাপ। বাইরে বেশ অন্ধকার হয়ে উঠেছে। বৃদ্ধ বললেন, খাবে কিছু? আগে না। না কেন? খাও না। ওই কোণে উঠে গিয়ে দেখো, শুকনো নারকল আছে, নিয়ে এসো। দা দিচ্ছি, কেটে নাও। আমি ঝুনো নারকেল করতে জানি না তো। জানো না? গেরস্ত ঘরের ছেলের সব জানা দরকার। তবে খাবে কি? আর তো কিছু নেই। থাকবে, খাবো না কিছু। না না, তা কি হয়? ছেলে মানুষ, খিদে পেয়েছে বই কি। ও বেলা তো কখন খেয়ে বেরিয়েছ? শোক পুকুর যাচ্ছিলে? আগে হ্যাঁ, কেন? একখানা বই আনতে। কি বই? রাজস্থান বলে একটা বই। বৃদ্ধ রাগের সুরে বললেন, হ্যাঁ হ্যাঁ, রাজস্থান জানি, পড়েছি। অমন করে বলে নাকি একটা বই? ও কিরকম কথা? রাজস্থানের নাম কে না জানে? তুমি বুঝি ক্লাস 6-এ পড়ো, আর কেউ কিছু জানে না? আমার এবার রাগ হলো, ভয়ও হলো। না, এখানে আর থাকা নয়। এরকম বদমেজাজি বুড়োর কাছে কেউ থাকে? বুড়ো আবার তক্ষুনি সুর নরম করে বললেন, যাক, ছেলে মানুষের সঙ্গে বকে আর কি হবে? এখন কি খাবে তাই বলো। আপনি যা বলেন। তাই তো, কিছুই ঘরে নেই। আপনি কি খাবেন? আমি ও বেলার পান্তা ভাত আছে, নেবু দিয়ে তাই খাবো। এসো, ভাগ করে দুজনে খাই। সত্যি আমার বড় খিদে পেয়েছিল। কোন সকালে খেয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে। পান্তা ভাত, পান্তা ভাতই সই। বুড়ো আমাকে বড় খাটালে, হাঁড়ি পেরে আনলাম ওর কথায়। কলার পাতা কেটে আনালে, ভাত বাড়ি নিলে। কিছু তরকারি নেই, শুধু নুন আর ভাত। গপ গপ করে বুড়ো সেই ভাত গিলতে লাগলো। নেবু দিয়ে খাবে বলেছিল, তাই বা কই? তাহলেও তো হতো। কোন রকমে খাওয়া শেষ হলো। আমার তখন ভয় হয়েছে, বৃদ্ধ নিদ্রিতাবস্থায় আমার গলা টিপে না মারে। সুতরাং যখন বুড়ো ঘুমোতে বললে, তখন আমার মনে ভয় আর অস্বস্তি দুই এসে জুটল। বললাম, শোবো কোন ঘরে? ঘর
ঘর তো মোটে একটা, এটা তো দালান। দালানো যা, ঘরও তাই। এখানে মাদুর পেতে নাও, ওই দেওয়ালের কোণে মাদুর আছে। আপনি শোবেন না? না, আমি কাজ করছি দেখছো না। এতক্ষণ কিছুই দেখিনি লক্ষ্য করে। এবার একটু কৌতূহলের সঙ্গে চাইতেই তিনি বললেন, যাও শুয়ে পড়ো, এদিকে তাকাতে হবে না। আমি ভয় ভয়ে শুয়ে পড়লাম বটে, কিন্তু আমার চোখ কান রইল বুড়োর দিকে। আমি ঘুমলাম না, ঘুম আমার হলো না। শুয়ে আর চোখে বুড়োর দিকে চেয়ে রইলাম। বুড়ো কি যে করছে অনেকক্ষণ আমি ঠাকুর করতেই পারলাম না। অবশেষে মনে হলো বুড়ো ছবি আঁকছে। খুব মন দিয়ে ঝুঁকে পড়ে ছবি আঁকছে। ভালো করে দেখবার সাহস আমার হয়নি। ছবি আঁকছে নিশ্চয়ই, সেটা বুঝতে পারলাম। আমারও ঘুম হলো না। বুড়ো রাত 3টে পর্যন্ত ছবি আঁকলেন। ভোরের কিছু আগে ঘুমিয়ে পড়ল। আমিও ঘুমিয়ে পড়লাম। জেগে উঠে দেখি রোদ উঠেছে। বুড়ো তখনও ওঠেনি। আস্তে আস্তে উঠে বুড়োর মাদুরের কাছে এসে দেখি মাদুরের উপর মাটির খুঁড়ি অনেকগুলো সারি সারি সাজানো, তাতে নানা রং, সরু মোটা কতগুলো তুলি একটা পিঁড়িতে কাঁধভাবে সাজানো। কতগুলো তুলি মাদুরের উপর ছড়িয়ে পড়ে আছে, আর সামনে একটা তক্তার উপর পেরেক দিয়ে আটা কাগজ কিংবা চটের উপর একখানা যা ছবি। ছবিটা কোন একটি মেয়ের। কার এমন সুন্দর মুখ, এমন বড় বড় টানা টানা চোখ, কি জানি। আধখানা মাত্র আঁকা হয়েছে, তাও যেন সব হয়নি, কিছু কিছু বাকি আছে। কিন্তু এমন সুন্দর ছবি আঁকতে পারে বুড়ো, এমন ছবি যে মানুষ আঁকতে পারে, সে বিশ্বাস আমার ছিল না। ক্লাসে হিন্দু ডাক্তারের দেওয়া আতা পাখি চেয়ারে ড্রয়িং আঁকি, তাও মনের মতো হয় না আমার নিজের। ভাবি আতা আঁকবো, হয়ে যায় যে জিনিস, তাকে বেলও বলা চলে, আমও বলা চলে, হয়তো কুমড়োও বলা চলে। সুতরাং তলায় আতা বলে লিখে দিতে হয়। কিন্তু এই খিটখিটে মেজাজের বুড়ো এমন ছবি আঁকতে পারে? অবাক হয়ে গেলাম। বুড়োকে ডেকে বলবো সে কথা? দরকার নেই বাবা, ঘুমোচ্ছে ঘুমোক। আমার বিদায় নেওয়ার সময় হয়েছে, কিন্তু ঘুমন্ত বুড়োকে জাগাতে সাহস হলো না। না জানিয়েই বা যাই কি করে। আবার ভয় হলো, বুড়োর ছবি দেখে ফেলেছি, এই কথাও না জানে। যা বদরাগি আর খিটখিটে, কি জানি হয়তো মেরেই বসবে। বাইরে আম গাছটার তলায় গিয়ে বসলাম। আধ ঘন্টা পরে ঘরের মধ্যে শব্দ পেয়ে বুঝলাম বুড়ো উঠেছে। তখন আমি আস্তে আস্তে পা টিপে টিপে ঘরের মধ্যে ঢুকলাম। বুড়ো মাদুরের উপর বসে ছবিখানা দেখছিল। চমকে উঠে পেছনে চেয়ে বললে, কে কে? আগে আমি।
ও, তুমি এখনো যাওনি? আপনি ঘুমোচ্ছিলেন, না দেখা করে। ঠিক ঠিক বলেছ, তুমি বেশ ছেলে, ভালো ছেলে। তাহলে আমি যাই এখন। আমার ছবি দেখেছ? আগে আগে আচ্ছা, এসো, দেখবে, এসো। আমি দেখলুম অনেকক্ষণ ধরে। বুড়ো বললে, কিরকম হয়েছে? খুব ভালো। ভালো লেগেছে? আগে তার বলতে এমন কখনো দেখিনি। আচ্ছা, তুমি এখন যেতে পারো। দাঁড়াও, কি খাবে সকালবেলা? আগে কিছু না, আমি যাদের বাড়ি যাচ্ছি সেখানে খেয়ে নেব। না না, তা হয় না, পান্তা ভাত হাঁড়িতে ছিল। আগে না, সব খেয়েছি কাল দুজনে। একটা নারকল নিয়ে এসো দেখি, কেটে দি। আগে আপনাকে আর কষ্ট দেব না, আমি খাবো না কিছু। বলেই হন হন করে বেরিয়ে পড়লুম বাড়ি থেকে। বুড়ো দেখি পেছন থেকে ডাকছে, ও খোকা, খোকা, শোনো, ও খোকা, যেও না। আমি পেছন ফিরে চেঁচিয়ে বলি, আগে আমি নারকল খাবো না। সেদিনই বিকেলে বই নিয়ে আসবার পথে বুড়োর ওখানে যেতে বড় ইচ্ছে হলো। বুড়োকে দেখবার জন্যই ঘরের জানলায় ওকে ঝুঁকি মারি। বুড়োকে কিন্তু দেখতে পেলাম না, ঘুমোচ্ছে না কি। ফিরে আসছি এমন সময় কে ডাকলে, কে কে? বললাম, আমি। শোনো খোকা, শোনো। গেলাম। বুড়ো বালিশ ঠেস দিয়ে চোখ বুজে বসেছিল। আমায় বললে, আজ রাত্রে এখানে থাকো। না, থাকবো না। কেন? থাকো, আজ তোমাকে নারকল খাওয়াবো, চিড়ে খাওয়াবো। কি স্নেহে সুর ওর কথার মধ্যে। সে রাতেও আমার থাকার ইচ্ছে সেখানে, কিন্তু আমার বাড়ির লোকের ভয় ছিল, না বলে এসেছি। বললাম, মা বকবে। বুড়ো আমার মুখের দিকে চেয়ে বললে, ঠিক ঠিক, মা রয়েছেন? হ্যাঁ। তাহলে যাও, নারকল খেয়ে যাবে না? আমি নারকল কাটতে জানি নে। আমার হাতে ব্যথা, নইলে আমি নিজেই তোমাকে নারকল কেটে দিতাম। আমি চলে এলাম বটে, কিন্তু বুড়োর কথা ভুলতে পারলাম না কতদিন। অনেক দিন কেটে গেল। বালক থেকে আমি হয়ে উঠেছে যুবক। পাথরে ঘাটার এক বড় লোকের বাড়ি যাতায়াত করি। সেখানে মস্ত বড় একটা অয়েল পেন্টিং এর ছবি দেখে হঠাৎ চমকে উঠলাম। এই ছবি যার, তাকে আমি কোথায় যেন দেখেছি। বাড়ির লোককে বললাম, ইনি কে? তারা বললে, একে চেনেন নাকি? ইনি বিখ্যাত চিত্রকর দুর্গাচরণ সান্যাল। একে নিয়ে খবরের কাগজে হইচই হয় খুব। দুর্গাচরণ সান্যাল? নাম করা লোক। বড় বৈঠকখানার যত অয়েল পেন্টিং দেখবেন সব ওর আঁকা। 1,500-2,000 টাকা নিতেন ছবি পিছু। সব বড় লোক কর্দের ছিল। এই ছবি তার নিজেই এঁকেছিলেন। মেজবাবু বেঁচে থাকতে শিল্পীর নিজের ছবি
অনেক টাকা খরচ করে আঁকিয়ে নিয়েছিলাম। আপনি চিনতেন নাকি একে? আমি কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছি না। ইনি থাকতেন কোথায়? থাকতেন কলকাতাতে, বরানগরে। শেষ বয়সে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান। এত টাকা এত রোজগার ফেলে বড় বড় মক্কেল ছেড়ে দিয়ে কোথায় যে চলে গেলেন, তার কোনো সন্ধানই পাওয়া যায়নি। সে আজ 20-25 বছর আগের কথা। কেউ খুঁজে পায়নি। খবরের কাগজে অনেক হইচই হয় তার অন্তর্ধান নিয়ে। অত নাম করা আর্টিস্ট, সে এক রহস্য সেকালকার। আমার হঠাৎ মনে পড়ল, আমি চিত্রশিল্পী দুর্গাচরণ সান্যালের রহস্য জানি। সুখপুকুর খাট পাউডের সেই বুড়ো, সেই ঝড় বৃষ্টির রাত্রি, সেই অপূর্ব ছবি আদাকা, সেই ছবিখানা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ঝড়ের রাতে। ভূপেন ও লেখকের ছোটবেলার চরিত্রে মনিরুল দেওয়ান, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, পোস্টার ডিজাইন চয়ন মণ্ডল, অন্যান্য চরিত্রে গল্প পাঠে এবং পরিচালনায় সৌভিক সাহা। এমন আরো অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।